আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যা বলবেন তাই করবেন, কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, কিছু করার নেই চাচু, এখন আমাদেরকেই সাবধানে থাকতে হবে। আবির বিকেল দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেক দিন পর দেখা। অফিসের কাজ শেষ, সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসে বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ, সব বিষয়ে গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করল, আবির, বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব। সেটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। কেন? 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই কি ভেবেছিস? বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো, তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না, ডিরেক্ট বিয়ের অফার দিব। আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকিদের নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে আসছে, উনি অনেক দিন বাঁচবেন। আবির মুচকি হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই, ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদুস্বরে বলল, সারাদিন এই মনে পড়ল। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনিও তো কল দেননি। ফুপিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছে। আপনার কি আসতে দেরি হবে? না, এক্ষুনি আসতেছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে, রাকিব আনমনে ডাকলো, আবির বল, তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, মরে যাব। রাসেল বলল, ফাজলামো করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি? আব্বু চাচু সহজে মেনে নিলে ভালো। যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরও ভালো, কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে, তারপর কি হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতে আবিরের ফুপি আবিরকে ডেকে নিয়ে গেছেন। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইল, কি সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? 8-10 দিনের মধ্যে বলবো। তোর আব্বু কিন্তু তোর ওপর ভীষণ রেগে আছে। সেদিন অনেক কিছু বলতেছিল, সাবধান। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছ? আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপারগুলো দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গুলো নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়ে তুই মজা করিস? আবির ফুপির দিকে তাকিয়ে গুরুভাবে কণ্ঠে বলল, ফুপি, হ্যাঁ বল। আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবা? মাহমুদা খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলছিস? আবির আর্তনাদ করে উঠল, সরি ফুপি, সরি, আর বলবো না। আবির বাসায় ফিরেছে 3 দিন হলো। মোজাম্মেল খান এখনও বাসায় ফিরেনি। আজ শুক্রবার হয় তানভীর আবির দুজনে বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবার রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে। আবির সকালে নাস্তা করে সে যে রুমে গেছে আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টুমি করলেও মুখে কিছু প্রকাশ করে না। 11টার দিকে মেঘে আবিরের রুমের সামনে আসছে। আবির 2 চোখ বন্ধ চুপচাপ শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। আকস্মাৎ আবির বলে উঠল, একটা অবোধ বালকের দিকে কুনজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভেংচি কেটে জবাব দিল, কি আবোধ? আপনি? তা নয় তো কে? কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরই হন না, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না।
কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনে আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ সশব্দে হেসে বলল, পারবেন না। কেন? এমনি। আবির বসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়ব। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিই সুন্দর আছেন। আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানবীর রুম থেকে তানবীরকে টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে দুটো শসা বের করে ঠান্ডা শসা কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েছে, মুখে লাগিয়েছে। সামনের প্লেটে আবির আরও কিছু শসা কেটে রেখেছে। হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকে পাঠিয়েছে। এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদি উত্তেজিত কণ্ঠে বলো, ভাইয়া তোমরা কি দিয়েছ? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলো, আয় আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলো, আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে? মেঘ ঠান্ডা কণ্ঠে বলো, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাইরে আলী আহমেদ খান কণ্ঠ শুনে আবির আর তানবীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানবীর বলল, থাক বাবা, আরেক দিন, আজকের মতো পালাই। তানবীর নিজের রুমে পড়তেছে। যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বিতৃষ্ণা, কিন্তু কিছু করার নেই। আবিরের সাপোর্ট, মেঘের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছা, তাই এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহ কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকে বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আসবো? আসো। তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এই পড়াশোনা কতদিন চলবে? তানবীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা পরিশ্রম আর চেষ্টা করতে হয়, ততটা পরিশ্রম করা ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করলো, দেখ তানবীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতেই বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস, নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছার সত্ত্বেও তোর খুশির জন্য রাজনীতি রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো তোর নিজের ওপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজের সাহস দিতে হবে। পারবি না? মনে থাকে না পারবো না, এগুলো কমন কথা, কিন্তু এগুলো যদি আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস, তবে তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দিবে। তানবীর গুরুভাব কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ? আর একটা কথা বলবো? বলো। বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি, নাকি এ তো দুটানা আছে? এখনও সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনার, রাজনীতি, ক্যারিয়ার, জব, এগুলো তোর মন পছন্দ পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে, তাহলে আগে দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটা নষ্ট করিস, আর একটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না। তানবীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, অতীতে এসে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছু নেই। আমি বর্তমান নিয়ে ভালো আছি, আর আমি বর্তমান নিয়ে ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্স থাপ্পড় মেরেছিস, তারপর কি দেখা হয়েছিল? তানবীর আঁতকে উঠে বলল, তুমি কিভাবে জানলে? আমি তো বুনুকে জানাতে বারণ করেছিলাম। বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে? এখন থেকে আমার কাছে কথা লুকাতে শেখাচ্ছিস? তুমি ভুল বুঝো না প্লিজ।
ওই মেয়েটার কথা শুনলে তুমি রাগ করতা, তাই বলিনি। আর আমি নিজেও এই বিষয়টাকে পাত্তা দিতে চাই না, কিন্তু সেই দিন হাসপাতালে বন্যার সামনে জান ডাকছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। আবি ভুরুকুচকে সন্দেহ দৃষ্টিতে তাকে বলে উঠল, জান সম্পর্ক এত দূর চলে গিয়েছিল? সিনা, এই মেয়ে জীবনও জান ডাকেনি আমায়। তুই তোকারি করেই সময় কাটাতো না, আবার জান। বন্যাকে দুদিন আমার সাথে দেখে হয়তো সন্দেহ করেছে, তাই এমনভাবে কথা বলছিল। আবি শান্ত কণ্ঠে বলো, তুই কি জানিস বন্যাকে রাস্তা ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি? কবে? আমি কিছু শুনিনি তো, বন্যা তো কিছু বলেনি। তুমি কিভাবে জানলে? বন্যা কেন তোকে বলবে? বন্যা তো তোর গার্লফ্রেন্ড। প্রপোজ করেছিস ওকে? সাহসই পাই না যদি রিজেক্ট করে দেয়। কিন্তু তোমাকে ওই কথা কে বলেছে? সানি বলেছে। সানি বাসার কাছে বন্যার টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়ের কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে, আর যতটা শুনেছে সবটা আমায় বলেছে। এটা তুমি আমায় আগে বললা না কেন? ওই মাইয়ার এখন মাটিতে খুবতে ইচ্ছে করছে। একে বন্যাকে মানাতে পারছি না, তার উপর আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি করব? তোর এক্সের কথা জানে সে? বুনু বলেছে কিনা জানি না, কিন্তু আমি কখনো কিছু বলিনি। তোর উচিত বন্যাকে সব কিছু জানানো, তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটা দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে। আবির উঠে যেতে যেতে আবার বলল, লাস্টবার বলছি, ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ, মেয়েটা দুঃখী। ভাব ভাব, সারা রাত ভাব, প্রয়োজনে দুরাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার, মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। চাচ্চুর সাথে দেখা করতে আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছেন। মূলত চাচ্চুর মনের অবস্থা বুঝতে আগেভাগে এসেছে আবির, কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয় আলোচনা করেনি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট লাভ লস আর সিফাত। চাচ্চুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময় অফিসে গেলেও তেমন কোনো কাজে আসে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিংটনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দ। আবির অবচেতন মনে ঘুরে আসলো মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উকি দিল। রূপ সম্পূর্ণ ফাঁকা। টেবিলের ওপর ফোনটা আপন গতিতে বেজেই চলছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতে স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসলো। আবির ভাবলো রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল, তার আগে বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননিদিনী, কি করতেছো তুমি? কতগুলো কল দিছি, রিসিভ করছিলা না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করতেছে? আবির উষ্ণস্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে। আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আবির ভাইয়া? জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে। মুখের উপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। বন্যা উদাসীন কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোটা জানি না। ননদিনীর খোঁজ খবর নেওয়া ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজ খবর একটু নিও। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছামতো বকছে। প্রকাশ্য অন্তত নমনীয় কণ্ঠে বলে, ভাইয়া আসলে ওই রকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলো, ভালোবাসলে নিজের মানুষকে যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে গেল।
মেঘ গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে গলায় কাকারি দিয়ে বলল, কে একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আগে এটা বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি করে আপনি জানেন? আবিরের চিরচেনা কণ্ঠেস্বরে জবাব, জানি। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চলল। মেঘ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ, এখন বল কি করেছিস? আমি তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি, তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাশভারী কণ্ঠে শুধালো, কী দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো নে। আবির নিরেট কণ্ঠে বলল, এজন্যে ফোনে এত যত্নের সহিত ননদিনী বলে ডাকছিল? মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কীভাবে জানেন? আবির সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল, আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগে সে বলে ফেলছে। তারপর আর কি? সে যেহেতু ননদ দেওরের খোঁজ নিচ্ছে, তাই ভাসুর হিসাবে আমারও তো পরিচয়টা দিতে হয়, তাই দিয়ে আসছি পরিচয়। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টার স্বরে বলল, আমি তো কিছুই করলামই না। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আবিরে মুচকি এসে নিচে চলে গেছে। 2 দিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানবীরকে কিছু জানায়নি, কারণ তানবীরের ভাবার জন্য 2 দিন সময় দিয়েছিল। তানবীর 2 দিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে, সে বন্যাকে ছাড়া সে আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সব কিছু করতে পারবে, আর অনেক কিছু বলছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস। তানবীরে বিস্তারিত কিছু না বলে কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে। আর সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। মোজাম্মেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাচ্ছে না। তানবীর একটা কাজে বেরিয়েছে। আবির আব্বুর অফিসে ছোটোখাটো একটা মিটিংয়ে আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই নাকি আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই দেখে মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে। আর সকাল কল পর্যন্ত দেয়নি আবির। আবিরের খোঁজ নিতেই মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের নাম্বারে কল দিল। আচমকা মেঘের ভিতর থেকে রিংটোন বাজছে, পাগল তোর জন্য রে, পাগল এমন। কল বাজতে বাজতে কেটে গেছে। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পূর্বের না রুম থেকে একই গান বাজতেছে। মেঘ কপালে ভাঁজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপর আবিরের ফোনটা পড়ে আছে, সেই ফোনে এই গান বাজতেছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। রীতিমতো আশ্চর্য বনে গেল। মেঘ আর আবিরের একসঙ্গে বৃষ্টিতে ভিজছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার। মেঘ আশ্চর্যিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্ক নিউরনগুলো ছুটছে দিক বিদিক। বুকে বা পাশটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে। অনেক দিন আগেই আবিরের ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের, তবে এটা কেবলমাত্র ইচ্ছেই ছিল। এখন তা এক বিন্দু মনে হচ্ছে না। গত পরশুদিন রাতে মেঘের বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল আবির ভাই দেশে ফিরেছে, তবু তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে। আজ সেই আবির ভাইয়ের ফোনে নিজের নাম ছবি আর গানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের 2 চোখ টলমল করছে, ভিতরটা আনন্দে ভরে গেছে, প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে।
আবির নিজের রুমে থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকালো। দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কল দিছিলি কেন? মেঘের দু চোখ ভেজা, চিকচিক করছে পানি। মেঘ আবিরের দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো। মাথা ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু হেসে বলল, হঠাৎ লাজুকতা সাজার কারণ কি? এমনি, আপনি অফিসে যান। এদিকে আলী আহমেদ খান বারবার কল দিচ্ছিলেন, 11টার মিটিং টাইম, যত দূরত্ব সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দূরত্ব চলে গেছে। আবির বাসা থেকে বের হতে মেঘ বন্যা নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ হয়নি, এরপর থেকে নেটওয়ার্ক বিজি, ব্যস্ত বলছে। অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে। বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বেবি তুই জিতে গেছিস। এপাশ থেকে মেঘ বলে উঠল, বেবি, আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বন্যার মেঘ একসঙ্গে চিল্লাচিল্লি শুরু করেছে। মেঘ বলেছে সে আগে বলবে, ওইদিকে বন্যা বলছে বন্যা আগে বলবে। বাধ্য হয়ে মেঘের কথা আগে শুনতে হলো। মেঘের কথা শেষ হতেই বন্যা বলে উঠল, তুই একবার বলেছিলি না হয়তো আবির ভাই বিদেশে যাওয়ার আগেই থেকে তোকে ভালোবাসে। এটা মিথ্যা না, একদম সত্যি। আবির ভাই তোকে তখন থেকেই ভালোবাসে। তোকে কে বলেছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল। আপুর বাসায় নেই, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সব কিছু জানতো। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম, আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ যাব। আমি এতদিন প্রমাণ খুঁজেছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণই পাইনি, তবে আজ পেয়েছি, তাই আর ছাড়তে পারছি না। উনি বলতেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইব, আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। লাভ ইউ বেবি। লাভ ইউ আমার না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজুক হেসে বলে, উফ, আমার না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। বনা হেসে বলো, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। মেঘের হৃদয় অন্তরস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিকবিদিক ছুটাছুটি, শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জ্বলজ্বল করছে আবিরের ফোনে স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণী বৃষ্টির জলসিক্ত দুজনার ছবি। গত 2 বছর জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে। ঠোঁট জুড়ে তার লাজুকতা হাসি লেগেই আছে। বন্যা মেঘদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতে মেঘে হুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেই দিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকে মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের তালিকায় নীল রঙটা আছে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রিয় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরেছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলবে সব মেনে নেয়। বন্যা মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যা পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করল, ভাইয়া কল দিয়ে তোকে কি বলছে রে? তোর ভাই তো অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দিইনি। কেন? সেই দিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পর বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলতে, আর তোর ভাই আমাকে কল দিবেই।
তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম প্রথম ভাবলাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাই তাই হয়তো বলবে বা জিজ্ঞেস করবেন, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়ালো। আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকে ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলেই ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে ভাইয়া এটা করতে বারণ করেছে। ভাইয়াকে বলে দেখি। হয়তো মুখ ফসকে বলে ফেলেন, পরে বুঝতে পারি কথাটা কাটিয়ে বলেন, বাসার কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ের কলেজ ফ্রেন্ডের বিষয় বলেছিলি। এই সবগুলো বিষয় আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে তুই বিশ্বাস করবি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর উনি একটা টু শব্দ পর্যন্ত করেনি। সেই দিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই। এই সুযোগে রাত 3টার উপর পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভিতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমের চোখ টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়ে আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছি, সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন? উনি উত্তরে হ্যাঁ বলছিলেন। আমি আবারও জিজ্ঞেস করেছি, আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করে? উনি এর উত্তর হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি, আবির ভাই কি বাহিরে পড়তে যাওয়ার আগে থেকে মেয়েকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরও কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলো ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি, উনি বলেছে উনি অনেক আগের থেকেই সব কিছু জানে। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমি চিৎকার করেছিলাম, রাগে কটমটো বলেছিলাম, সব কিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছিলেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলছে উনি আবির ভাইয়ের কথার ওপর কিছুই বলতে পারছেন না, আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেছিল। আমি মুখ ফসকে বলে ফেলি, আবির ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মানুষত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেয়নি, তবে রাগে রাগে বলছিল, তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বুনুকে যতটা ভালোবাসে আর বুনুর ব্যাপারে যে পরিমাণ পসেসিভ, আমি সারা জীবনও তার এক অংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অপুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বনাম মুচকি হেসে বলল, তার থেকে বড় শকিং নিউজ শুনবি কি? আবির ভাইয়ের অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্সের জীবন কাটাচ্ছিলি, সেই সবটাই ছিল আবির ভাইয়ের প্ল্যান। তুই হয়তো প্রকাশ্য বা স্বেচ্ছায় আবির ভাইয়ের সঙ্গে কোনো দিনই কথা বলিসনি, কিন্তু উনি ঠিক তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছে। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙার চেষ্টা করত, ঠিক, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শোনার জন্য উনি আলাদা ফোন ইউজ করতেন। ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূর থেকে পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি, দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ের স্প্রে হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছাড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর না যেন লাগে।
দুপুরের পর থেকে ড্রয়িং রুমে ফাঁকা থাকায় তবু মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছে। মেঘের এত সেজেগুজে বের হচ্ছে দেখে নিশ্চয় শখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তে তানভীর আবির সবাইকে জড়ো করে ফেলবেন। এই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুজন দু রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল হলুদ গোলাপ সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটা সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্ক খুব বেশি মানুষ ভিড় নেই, আবার একেবারে ফাঁকা না। শাড়ি পরে একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়া খুব চেষ্টা করছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলো। পার্কে পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটে ফোঁটাও বেঁচে নেই। হাতে কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যকে সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে। লাল টকটকে রঙের লিপস্টিক রাঙা উষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। আকস্মাৎ বন্যা কল আসছে। কল রিসিভ করতে বন্যা বলল, আবির ভাইয়াকে কল দিয়েছি, সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যাওয়ার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে দেখছি। আমার চোখে একরাশ ঘুম নিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। তবে আমার কষ্ট হচ্ছে না, কারণ আপনারা এত পছন্দ করেছেন গল্পটাকে। অবশ্যই আমি চেষ্টা করব। আপনারা বলছেন কয়েকটা পার্ট বেশি দিতে, আমি সেই চেষ্টাই করছি। সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।